দেবাশিস ধরের লেখা গল্প ফানুস। ৫৭ বছর বয়সে হঠাৎ হার্ট অ্যাটাকে সুবর্ণা পরপারের যাত্রী হয়ে গেল। রেখে গেল চাকরি থেকে বছরখানেক আগে অবসর নেওয়া আমাকে আর আমাদের অস্ট্রেলিয়া প্রবাসী একমাত্র কন্যা জামাতা ও নাতনিকে। তবে আমার ৪ দিদি সুবর্ণা চলে যাওয়ার খবর পাওয়া মাত্রই দেশের নানা জায়গা থেকে ছুটে এসেছে। ওদের একজন না একজন সর্বক্ষণ আমার সাথে থেকেছে। কেন জানি না, আজ সকাল থেকে বড়দি আমাকে কাঁদিয়ে আমার শোক হালকা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাইটুরে, এইটা কি সুবর্ণা ঠিক করলো? তোকে একা ফেলে এইভাবে চলে গেল। তুই তো দেখি একটুও কাঁদলি না। একটু কাঁদ, আমার কথা শুন, একটু কাঁদ। এই ঘরে এখন আর কেউ নাই। বড়দি থেমে থেমে নিজেই কাঁদে, আবার একমাত্র ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদ একটু, একটু হালকা হ। এত বছর খাস কলকাতায় থেকেও বড়দির কথায় বাঙাল টানটা গেল না। মনে হয় হাসি খুশি প্রাণবন্ত মানুষ বড়দি সচেতনভাবেই এই বাঙাল টানটা ধরে রেখেছে। এই বড়দি, এবার একটু থাম তো দেখি। শেষ দিয়ে একটু ধমকের সুরে বড়দিকে বলে। ভাইটুর যদি কান্না না পায় তাহলে ওকে কাঁদতে হবে নাকি? কান্না কি গলায় আঙুল দিয়ে বমি করার মতো ব্যাপার? শেষদের বরাবরই মুখে রাগ ঢাক বলে কিছু থাকে না। শেষদের কথা বড়দি একটু মিয়ে গিয়েও বলে, এতদিনের জীবন সঙ্গিনী ওকে একা ফেলে রেখে চলে গেল, আর তুই বলছিস ভাইটুর কান্না পাচ্ছে না? ও কি রক্ত মাংসের মানুষ নয়? তোরা সব কেমন হয়ে গেলি রে? এবার বড়দি ফোঁপানো শুরু করে। এই ভাইটু, চোখে একটু গ্লিসারিন দিয়ে কেঁদে বড়দিকে দেখিয়ে দিলেই তো পারিস। মেজদি এবার আসরে নামে। মেজদি বা শেষদের কথাগুলো আমার কানে অরুচিকর ঠেকে। আমি জানি এই ২ দিদি এবার কোন প্রসঙ্গের অবতারণা করবে, সেটাও আমার পক্ষে যথেষ্ট বিব্রতকর হবে। কিন্তু এই মুহূর্তে আমি মেজদি আর শেষদিকে বিরত করতে অপারগ। ছোটদি বাদে বাকি ৩ দিদি আমাকে কোলে পিঠে করে বড় করেছে, তাই তারা আমার উপর অভিভাবকত্ব ফলানো তাদের অর্জিত অধিকার বলেই মনে করে। ভাইটু তো সুবর্ণার চলে যাওয়ার পর থেকে কেঁদেই যাচ্ছিল। পরদিন আমিই তো সবার আগে এসে ওকে সামলালাম। আর সুবর্ণার জন্য কাঁদার জন্য ওর বাকি জীবনটাই তো রইল। ছোটদির কথায় মেজদি আর শেষদি বিশ্বাস না করলেও চুপ করেই থাকে। এমনিতে হাসি খুশি সোজা মানুষ বড়দি ছোটদির কথায় সন্তোষ প্রকাশ করে বলে, ঠিক আছে ঠিক আছে, একজন পুরুষ মানুষ আর কত প্রকাশ্যে কাঁদবে? বাহারে, মাঠে ঘাটে পুরুষ মানুষের চোখে জল বুঝি মানায় না, তাই না? চোখের জল ফেলার জন্য খালি মেয়েরাই আছে। বাহ বড়দি, চমৎকার। মেজদি ছেলেশক্তি ছুঁড়ে দেয়। বড়দি, এখান থেকে যাওয়ার আগে ভাবছি একদিন ধান দুর্বা হাতে নিয়ে তোর প্রবচন শুনব। শেষদি অবশ্য হেসেই বলে। বড়দিও হেসে বলে, আমি কিছু বললেই তোদের দুজনের একসাথে সেটার বিরুদ্ধে কিছু একটা বলার অভ্যাসটা সেই ছোটবেলা থেকেই রয়ে গেছে, তাই না রে? এবার আমরা ৫ ভাই বোন মিলেই হাসি। বড়দির মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনটা দেখে বড়দি বলল, নীরার ফোন। কলটা রিসিভ করে বড়দি নিজের বড় মেয়েকে জিজ্ঞেস করল, কী রে, তোর এতক্ষণে কথা বলার সময় হলো বুঝি? হ্যাঁ হ্যাঁ, সব কাজ ঠিক মতো মিটে গেছে। পরশু শ্রাদ্ধ শান্তির কাজ সব মিটে যাওয়ার পর থেকেই বাড়ি হালকা হওয়া শুরু হয়ে গেছে। ভাইটু মামা ঠিক আছে কি না? নে, মামার সাথেই কথা বলে নে। বড়দি আমার দিকে মোবাইলটা এগিয়ে দিয়ে খাটের উপরে পড়ে থাকা অ্যালবামগুলোর দিকে মন দেয়। হ্যাঁ রে নীরা, কি বললি? এখানকার পাট গুটিয়ে দেরাদুন তোর কাছে চলে যেতে? এখন ওসব ভাবছি না রে। মেয়েটা আসার জন্য ছটফট করছে। ব্রতি কি একটা প্রজেক্টের রিপোর্ট শেষ করে তবেই আসতে পারবে। আমি বললাম নিনাকে, তুই একাই মেয়েকে নিয়ে চলে আয়। মেয়ে আমার এই কথার উত্তরে চুপ করে থাকে। অবশ্য চাইলেই কি আর ওখান থেকে হুটহাট চলে আসা যায়? ছাড়লাম নীরা, সাবধানে থাকিস। এত সুন্দর মেয়েটা কেমন হুট করে চলে গেল। বড়দি সুবর্ণার এ বাড়িতে বউ হয়ে আসা থেকে সবাইকে ছেড়ে চলে যাওয়ার মাঝের বছরগুলো গুনতে থাকে। 87-এর ডিসেম্বর টু এই 23-এর ফেব্রুয়ারি, 35 বছর। দেখতে দেখতে দিন মাস বছর কেমন পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। আমার বিয়ারিরই তো বয়স 50 হয়ে গেল। চিনুর 48, ভাবা যায়? কাল দুপুরের ফ্লাইটে চিনু একাই চলে যাবে। চিনু বরাবরই খুব সাহস। আমি মাথা নাড়াই, কিন্তু বড়দি
তুইও তো ভীষণ সাহসী ছিলি, ডরপোক ছিলাম আমি। আমার কথা শুনে বড়দি হাসে। আমরা 4 বোনের পর এক ভাই ছিলি তুই। সারাটাক্ষণ আমরা তোকে চোখে চোখে রাখতাম, মানে রাখতে বাধ্য ছিলাম। তুই একটু আহ্লাদি কান্না জুড়লেই মা রান্নাঘর থেকে চিৎকার করতো, এই চিনু, ঝুনু, রুনু, কই মরলি তোরা সব? বাপটু কান্দে কেন? আমাকে মা কিছু বলতো না, আমি খুব প্রতিবাদী স্বভাবের ছিলাম। বড়দের কথায় মাঝে ছর্দি ফোড়ন কাটে, সে তো তুই এখনও, যাকে বলে অ্যাক্টিভিস্ট। বড়দি একটু হেসে আগের কথা বলে যায়। মা কিছু বললেই আমিও বলতাম, আমরা কান্দা মরলেও তো তুমি কিছুই শুনতে পাও না, আর এই ভ্যাবলাটা একটু যদি ট্যাঁ করলো তাহলেই আর রক্ষা নাই। তারপর গিয়ে তোকে লাগাতাম 2 থাপ্পড়, কিন্তু তুই আর কাঁদদিস না ভয়ে। কাঁদলেই যদি আমি আরও মারি। এত আদর যত্নে যারা বড় হয় তারা যে বয়সকালে ভীতু স্বার্থপর হবে, এটাই তো স্বাভাবিক। আমরা আবার হাসি। আচ্ছা সবাই শুনো, আমাদের কথার মাঝে বড়দি ঘোষণা করে, আজকের পর আমরা 5 ভাই বোন কবে আবার একসাথে হতে পারবো জানি না, তাই আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে সুবর্ণার স্মৃতিচারণ করব। অনুষ্ঠানটার নাম হবে আমাদের ভালোবাসার সুবর্ণা। আজ সুবর্ণাকে স্মরণ করে আমরা সবাই গাইব, আবৃত্তি করব। ঝুনু আর চিনু সব ব্যবস্থা করো। রুনু তুই কি করবি? আমি অ্যালবামের ছবিগুলো দিয়ে একটা 10 মিনিটের ধারাভাষ্য সহ ভিডিও বানাবো। সর্দি খুব উৎসাহের সাথে বড়দিকে অবগত করে। ভেরি গুড। বলার ধরন দেখে এবার বড়দিকে মায়ের মতো লাগে আমার। আমি কিন্তু এই স্মরণ সভায় থাকছি না। মেজদি গম্ভীর মুখে কোনো দিকে না তাকিয়ে জানিয়ে দেয়। মেজদির কথা শুনে বড়দি হাঁ করে মেজদির দিকে কয়েক সেকেন্ডে তাকিয়ে অসহায়ভাবে বলে, কেন রে চিনু, আমার কি কোনো ভুল হলো? বড়দি তুই কি সত্যিই কিছু জানিস না? যে মহিলা আমাদের ভাইকে সারাটা জীবন দগ্ধে দগ্ধে মারল, তার স্মরণ সবাই গিয়ে ভালো ভালো কথা আমি বলতে পারবো না। এবার শেষদির কথায় বড়দি অসহায়ভাবে শেষদির মুখের দিকে তাকিয়ে বলে, আমাদের পরিবারের একজন চিরদিনের জন্য বিদায় নিল, তাকে ভালোবাসায় স্মরণ করতে গিয়ে তার দোষের কথা মনে রাখার প্রয়োজনটা কি? যাকে তুই সুবর্ণার দোষ বলছিস সেটা সত্যি সত্যি ওর দোষ নাও তো হতে পারে। আর হলেই বাকি, একদিনের জন্য সব ভুলে যাব। শেষদি কোনো জবাব না দিয়ে নাকের পাটা ফুলিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমারও মনে হচ্ছিল সুবর্ণার ব্যাপারটা নিয়ে এখন আমার কিছু খোলাখুলিভাবে দিদিদের বলা উচিত। দেখ শেষদি, তোরা জানিস কি না জানি না, বিয়ের কিছুদিন পর থেকেই আমি আর সুবর্ণা একই বাড়িতে দুটো বিচ্ছিন্ন দ্বীপ হয়ে বিবাহিত জীবনযাপন করে গেছি। আমি ডিভোর্স চাইনি, কারণ ততদিনে নীনা পৃথিবীতে এসে গেছে। ইনফ্যাক্ট নীনা জন্মাবার পরে আমি সুবর্ণাকে ওর প্রাইমারি স্কুলের শিক্ষিকার চাকরিটা ছেড়ে দিতে বলেছিলাম। এমনকি আমি বলেছিলাম ওর যদি কোনো ফাইন্যান্সিয়াল লয়াবিলিটি থাকে সেটাও আমি বহন করব। সুবর্ণা আমার প্রস্তাবে খুব বাজেভাবে রিয়্যাক্ট করলো। সেখান থেকেই শুরু হলো সমস্যা। হয়তো মেয়ে বলেই নীনা অল্প বয়সেই একসময় বুঝে গিয়েছিল তার বাবা আর মায়ের মধ্যেকার সম্পর্কটা টেক অফ করে আকাশে ওড়ার আগেই মাটিতে মুখ থুবড়ে পড়া রকেটবাজির মতো হয়ে আছে। একটা বিষয় আমাকে খুব অবাক করত, নীনা ভীষণ রকম বাপনাওটা হলো মায়ের সাথেও ওর বন্ডিংটা ছিল ভারী চমৎকার। তেমন হওয়াটাই তো স্বাভাবিক। ছোট দিয়ে এক এক করে সবার মুখের দিকে তাকিয়ে বলে, সুবর্ণা তো মানুষ হিসেবে খারাপ ছিল না, তাছাড়া সুভদ্র ব্যক্তিত্বময়ী, তবে স্বভাবে কিছুটা অন্তর্মুখী। আমার তো সেরকমই মনে হয়েছিল। ভাইটুর সাথে সুবর্ণার বনিবনা না হওয়ার কোনো কারণেই তো আমি দেখতে পাচ্ছি না। আমি কিছু বলার আগে শেষদি বলে, সে অন্তর্মুখী বা বহির্মুখী যাই হোক না কেন, সুবর্ণার নিরুত্তাপ ব্যবহারে আমার মনে হয়েছিল এই বাড়িতে উই আর নট ওয়েলকাম। ভাইটু দুঃখ পাবে বলে আমি কথাটা কাউকে বলিনি। ভাবলাম ঠিক আছে, এই ননদ না এলে যদি তুমি খুশি থাকো তবে তাই হবে। সেবারের পর সেই যে নীনার বিয়েতে এসেছিলাম, আর এই এবার এলাম। এতদিন যখন কথাটা বলিস নাই, তখন আজ আবার বলতে গেলি কেন? বড়দি স্বভাবসুলভ হাসি দিয়ে বলে, দেখ সুবর্ণা আমাদের ঘরে নতুন অতিথি হয়েই তো এসেছিল, তাই সুবর্ণা ব্যবহারে ননদদের প্রতি আন্তরিক ছিল কিনা সেটার চেয়ে ও যে আমাদের কত ভালোবাসার আপনজন ছিল সেটা আমরা ওকে বোঝাতে পেরেছিলাম কিনা, ভাইটু সুবর্ণাকে একটা আনন্দময় বিবাহিত জীবন উপহার দিতে পেরেছিল কিনা, সেই বিষয়গুলি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। মেজদি বড়দির কথায় প্রতিবাদ জানালো, বড়দি
তোর কথাটা তো মানা গেল না। ভাইটু রীতিমতো হ্যান্ডসাম, শিক্ষিত, ভালো চাকরি করা ভদ্র পরিবারের ছেলে। সেই তুলনায় সুবর্ণা তো কিছুই ছিল না। তাহলে এত ঘমণ্ড কিসের ছিল কে জানে। সুন্দরী ছিল, কাষ্ঠ সুন্দরী, কাষ্ঠ হাসির মতো কাষ্ঠ সুন্দরী। শেষদি হাসতে হাসতে বলে। মেজদি আমাকে বলে, কী রে, তুই কিছু বলছিস না কেন? আমি আর কি বলবো, সুবর্ণার স্বামী হিসেবে আমার যা যা করণীয় ছিল জ্ঞান তো সেসব 16 আনার উপর 18 আনাই পূরণ করার চেষ্টা করেছি। গয়নাগাটিতে ওকে মুড়ে রেখেছিলাম, দেশ বিদেশ ঘুরিয়ে এনেছিলাম। আর কি করার ছিল জানি না। সুবর্ণার শীতল ব্যবহারে বিরক্ত হয়ে মাঝে মাঝে আমার মনে হতো সুবর্ণার গলা চেপে ধরি, না হলে নিজেই নিজের জীবন শেষ করে দিই। কিন্তু মেয়েটার মুখটা মনে পড়লে এসবের কিছুই আর করা হয়নি। এই ছিল আমার বিবাহিত জীবনের একদিন প্রতিদিন। সুবর্ণার কি বিয়ের আগে কোনো অ্যাফেয়ার ছিল? মেজদের প্রশ্নে আমি মাথা নাড়াই। আমার জানা মতে সেরকম কিছু ছিল না। হয়তো ক্যাজুয়াল সম্পর্ক কারোর সাথে থেকে থাকতে পারে, সে তো আমারও ছিল। কলেজ ইউনিভার্সিটিতে পড়লে পার্টি করলে ছোটোখাটো 2-4টে সম্পর্ক তৈরি হওয়া নিতান্তই স্বাভাবিক ব্যাপার। তাহলে শিওর সুবর্ণার মেন্টাল কোনো সমস্যা ছিল। একবার কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে পারতিস। সারাটা জীবন কষ্ট করলি। নিনাটা কত মানসিক দুঃখ নিয়ে বড় হয়েছে, মেয়ে সন্তান বলেই পারল। আহারে, মেজ দিয়ে আঁচলের খুঁট দিয়ে চোখ মোছে। একবার তো আমাদের কাউকে জানাতে পারতিস। আমাকে যদি একবার ভাইটু জানাতো, শেষদি তিক্ত স্বরে বলে, তাহলে আমিও শ্বশুরমশাইকে ফোনে জিজ্ঞেস করতাম মেয়ের যে মেন্টাল প্রবলেম ছিল সেটা লুকিয়ে বিয়ে দিয়ে কি ভালো কাজ করলেন মেসোমশাই? ছি জুনু, এসব কি কথা বলছিস? ভাইটুর কথা শুনেই তোরা দুজন সুবর্ণাকে মানসিক রোগী বানিয়ে ফেললি। সুবর্ণার কথা শোনার দরকার মনে করলি না? সুবর্ণার কথা? বড়দি, তুই কি পাগল হলি নাকি? মেজদি আর শেষদি প্রায় সমস্যারে চিৎকার করে বলে ওঠে। ছোটদি মেজদি আর শেষদিকে দুহাতে জড়িয়ে বলে, ফর গড সেক, তোরা একটু শান্ত হ, একটু। তারপর ছোটদি বড়দিকে বলে, হ্যাঁ বড়দি বল, কি যেন বলতে যাচ্ছিলি তুই? বড়দি মৃদু হেসে বলে, সুবর্ণার কথা, মানে তোদের কথা, আমার কথা, আরও 10টা মেয়ের কথা। তাদের পুরুষতন্ত্রের কাছে নিষ্পেষিত হওয়ার কথা। যেটাকে আমরা সুখের সংসার বলি, সেটাতে আমাদের স্থান কোথায়? আমাদের মধ্যে যে যত দ্রুত নিজেকে পুরুষের চেয়ে সর্বাংশে খাঁটো বলে মেনে নিতে পেরেছে, তার সুগৃহিণী তকমা তত আগে জুটেছে। এখনকার মেয়েরা সেসব ছেদ কথার মানতে চাইছে না। হয়তো সুবর্ণও স্বামীকে মনিব হিসেবে ভাবতে রাজি ছিল না। শিক্ষিকার চাকরিটা সুবর্ণার কাছে ছিল ও নিজের ক্ষমতার স্বীকৃতি। সেই চাকরি সুবর্ণা যে ছাড়তে চাইবে না সেটাই তো স্বাভাবিক। এটাই সুবর্ণার কথা। আমরা বাকি ভাই বোনেরা হাঁ করে বড়দির মুখের দিকে তাকিয়ে থাকি। মেজদি হেসে বড়দিকে বলে, তুই এখানে বসে থাক, আমি আর ঝুনি সুবর্ণার স্মরণ সভা সব আয়োজন করছি। ছোটদিও বড়দির দিকে তাকিয়ে একবার হেসে মেজদি শেষদির পেছন পেছন চলে যায়। বড়দি আমার দিকে মুখ ঘোরায়। ভাইটুরে, আজ তোকেই তো অনুষ্ঠানের শুরুতে সবার সাথে তোর ভালোবাসার সুবর্ণার পরিচয় করিয়ে দিতে হবে। তোর মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ, তোর মুখ চোখের প্রতিটি অভিব্যক্তি দিয়েই আমরা তোর আর সুবর্ণার সোনালি দিনগুলো ছবি আঁকবো। কি বলবি বল তো শুনি? কোনো রকম প্রস্তুতি ছাড়া কি করে বলবো বড়দি? আমি বিস্ময় প্রকাশ করি। ভাইটুরে, তোর আপন হতেও আপন যোজনকে 35 বছর ধরে এত কাছের থেকে দেখলি, অনুভব করলি। যে মানুষটা কয়েকদিন আগেই স্মৃতি হয়ে গেল, তার সম্পর্কে কিছু ভালোবাসার কথা বলতে তোর আলাদা প্রস্তুতি লাগবে? ঠিক আছে, তুই একবার অনুষ্ঠানে বলার মতো করে তৈরি করে ফেল। আমাকে প্রস্তুতির সময় দিয়ে বড়দিও খাট থেকে নেমে ঘরের বাইরে চলে গেল। বড়দির কথাগুলো আমার কানে ক্রমাগত বাজতে থাকে। আমার হৃদয়ের প্রতিটি তন্ত্রীতে অনুরণন সৃষ্টি করে। আমার ভাবনায় কোনো দিন আসেনি যে সুবর্ণাকে আমি এক ভালোবাসাহীন সম্পর্কে কয়েদ করে রেখেছিলাম। সুবর্ণাকে আমি চেনার বা জানার কোনো প্রয়াসই করিনি। আমার পৌরুষ, আমার অহংবোধ, আমার সব যুদ্ধেই জেতার উদগ্র বাসনা, আমার আত্মমুগ্ধতা সুবর্ণাকে একজন অনুগৃহীতা নারী হিসেবেই দেখতে চেয়েছি। আমি সুবর্ণার কাছে ভালোবাসা প্রার্থনা করিনি। আমি চেয়েছি আমার অহংকারের কাছে সুবর্ণার নিঃশর্ত আত্মসমর্পণ।
আমার প্রভুত্ব শিকারের সুবর্ণার অসম্মতি আমার দম্ভের ফানুষকে চুপসে দিয়েছিল। পরাজিত হয়েও আমি বুঝতে চাইনি ভালোবাসায় দাম্পত্যের ফানুষকে উড্ডীয়মান রাখে। অহংকার আমাকে হিংস্র নির্বোধ করে রেখেছিল। আমার প্রেমহীন রিক্ত জীবন আমার নিজেরই অর্জন। আমি স্থির করি আজকের স্মরণসভায় সুবর্ণার প্রতি ভালোবাসার কিছু কথা হিসেবে আমার উপলব্ধি বা স্বীকারোক্তির প্রতিটা শব্দ অকপটে উচ্চারণ করব। পৌরুষের দম্ভ, মেধার অহংকারের বোঝার অনেকটাই ঝেড়ে ফেলতে পেরে আমার নিজেকে নক্ষত্রখচিত আকাশে একাকী ভেসে চলা ফানুসের মতো নির্ভার লাগে। ফানুসের কথা ভাবতেই আমার ভীষণ ইচ্ছে হয় আজকের অনুষ্ঠানটা ফানুস উড়িয়ে শুরু করতে। আমি বড়দির কাছে গিয়ে আবদারের সুরে সে কথা বলতেই দিদিরা সবাই হেসে ওঠে। বড়দিও পরম স্নেহে আমার হাত ধরে পাশে বসিয়ে জানতে চায়, কটা ফানুস ওড়াতে চাস? আমি বুঝে যাই আমার বলার আগেই দিদিরা ভালোবাসার সুবর্ণার জন্য ফানুস ওড়ানোর কর্মসূচি ঠিক করে রেখেছে। বড়দিকে আমার আবার ঠিক মায়ের মতো লাগে। আমি বড়দির কোলে মাথা রেখে শুয়ে পড়ি। দ্রুত টানা 15 দিবারাত্রি জাগর ক্লান্ত চোখ নিদ্রা দেবীর দখলে চলে যায়। আমি স্বপ্নে এক নক্ষত্রখচিত আকাশে সুবর্ণার জন্য একের পর এক ফানুস ওড়াতে থাকি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।